শুরুতেই চলুন একটা ধাক্কা দেয়া যাক। আমাদের পায়ের নিচে এই যে শক্ত মাটি, যার উপর আমরা নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি, তার স্থায়িত্বের ধারণাটা কিন্তু একেবারেই ভুল। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অবিশ্বাস্য যাত্রায় বের হচ্ছি, যেখানে আমরা উকি দেব এক সুদূর ভবিষ্যতে, ডিপ টাইম বা গভীর সময়ের এমন এক সিনেম্যাটিক জগৎ, যেখানে আমাদের পরিচিত স্থায়িত্ব বলে আসলে কিচ্ছু নেই। একটু ভাবা যাক তো, একজন সাধারণ মানুষের আয়ু কত? বড় জোর ৮০ বছর, রাইট? অন্যদিকে আমাদের এই গ্রহের বয়স প্রায় ৪৫০ কোটি বছর। আর এই দুইয়ের ঠিক মাঝখানে থাকা ১০ লাখ বা ১ মিলিয়ন বছর, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। পৃথিবীর বিশাল বয়সের তুলনায় মানব সভ্যতার ইতিহাস কিন্তু জাস্ট চোখের পলক ফেলার মতো। এই ১০ লাখ বছরের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে এমন এক নতুন রিয়ালিটি তুলে ধরবে, যা দেখলে পৃথিবীর সত্যিকারের স্কেলটা আমরা একদম ফিল করতে পারব। অংশ ১, দ্য ইলিউশন অফ স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতার বিভ্রম। আমাদের তো মনে হয় পৃথিবীটা কি সুন্দর, শান্ত আর স্থির, কিন্তু আসল সত্যিটা শুনলে বেশ অবাকই লাগতে পারে। আমাদের এই শক্ত মাটি আসলে ভাসছে পৃথিবীর গভীরে থাকা ফুটন্ত আগুনের সমুদ্রের উপর। একটা ইন্টারেস্টিং ডেটা দেওয়া যাক, 2.5 সেন্টিমিটার। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো কিন্তু বছরে ঠিক এই পরিমাণেই সরে যাচ্ছে। মানে আমাদের হাতের নখ ঠিক যে গতিতে বাড়ে, মহাদেশগুলো সেই অবিশ্বাস্য ধীর গতিতে চলছে। কেউ যদি সারা জীবন দক্ষিণ আমেরিকার উপকূলে দাঁড়িয়ে থাকে, সে ঘুণাক্ষরেও টের পাবে না যে সে আসলে আফ্রিকা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তো এই সামান্য নড়াচড়াকে যদি আমরা ১০ লাখ বছর দিয়ে গুণ করি, তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়? একবার কল্পনা করা যাক, এই ১০ লাখ বছরে লস অ্যাঞ্জেলেস শহরটা ৪০ থেকে ৫০ কিলোমিটার উত্তরে সরে গিয়ে একদম বে এরিয়ার একটা সাবার্ব বা উপশহরে পরিণত হবে। ম্যাপ চিরকাল এক থাকে না, আমাদের পরিচিত ভৌগোলিক অবস্থানগুলো ভেতরে ভেতরে প্রতিনিয়তই নতুন রূপ নিচ্ছে। আচ্ছা, তাহলে মহাসাগরগুলোর কি অবস্থা? বিশাল আটলান্টিক মহাসাগরের তলদেশে কিন্তু অবিরত নতুন ম্যাগমা ঠান্ডা হয়ে নতুন ব্যাসল্ট ভূত্বক তৈরি করছে, যার ফলে আটলান্টিক ক্রমশ প্রসারিত হচ্ছে। আর অন্যদিকে আমাদের প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে ছোট হয়ে আসছে, কারণ এর পুরনো ভূত্বক ম্যান্টেলের গভীরে তলিয়ে যাচ্ছে। মহাসাগরগুলোর এই জন্মমৃত্যুর খেলাটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। অংশ ২, এর রেস্টলেস শিফটিং ক্রাস্ট বা একটি অশান্ত এবং পরিবর্তনশীল ভূত্বক। পৃথিবীর এই অশান্ত ভূত্বক কিন্তু আসলে একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পৃথিবীর ভেতরের তাপ ইঞ্জিনগুলো ক্রমাগত নতুন ভূমি তৈরি করে চলেছে, আর বাইরের বায়ুমণ্ডলের শক্তিগুলো সেটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একদিকে টেকটনিক শক্তি হিমালয়ের মতো বিশাল পর্বতমালাকে আক্ষরিক অর্থে আকাশের দিকে ঠেলে দিচ্ছে, আর ঠিক একই সময়ে মহাকর্ষ, তুষারপাত আর নদীগুলো সেই পাহাড়কেই ক্রমাগত ক্ষয় করে বালিতে পরিণত করছে। এটা এমন এক ডাইনামিক স্টেলমেট বা অচলাবস্থা, যেখানে কোনো পাহাড়ই অনন্তকাল ধরে বাড়তে পারে না। অংশ ৩, দ্য কসমিক ক্লাইমেট ক্লকওয়ার্ক বা মহাজাগতিক জলবায়ু ঘড়ি। চলুন মাটি থেকে এবার একটু আকাশের দিকে তাকানো যাক। আমাদের দীর্ঘমেয়াদী জলবায়ুর আসল কন্ট্রোলার কিন্তু পৃথিবী নয়, বরং মহাজাগতিক জ্যামিতি। এই মহাজাগতিক ঘড়িটাই ঠিক করে কখন পৃথিবীতে আইস এজ বা বরফ যুগ আসবে আর কখন যাবে। মিলানকোভিচ সাইকেল নামে পরিচিত এই ঘড়ির ৩টি মূল ধাপ আছে। প্রথমত, এক্সেন্ট্রিসিটি বা পৃথিবীর কক্ষপথের প্রসারণ। দ্বিতীয়ত, অবলিকুইটি বা অক্ষের হেলে পড়া। আর তৃতীয়ত, প্রিসেশন বা অক্ষের টলমল করা। সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই ৩টি মহাজাগতিক অবস্থানই আমাদের দীর্ঘমেয়াদী আবহাওয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এই মহাজাগতিক ঘড়ির একটা সুপার ইন্টারেস্টিং ফ্যাক্ট হল ৩.৮ সেন্টিমিটার। চাঁদ প্রতি বছর আমাদের পৃথিবী থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। চাঁদ হলো আমাদের আবহাওয়ার স্থিতিশীলতার মূল নোঙর। এই দূরে সরে যাওয়ার ফলে পৃথিবীর অক্ষের ব্যালেন্স ধীরে ধীরে নষ্ট হবে, যার রেজাল্ট হিসেবে আমাদের ঋতুগুলো ক্রমশ আরও চরম বা এক্সট্রিম আকার ধারণ করবে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। মানবসৃষ্ট কার্বন নির্গমনের কারণে এত বিপুল পরিমাণ তাপ বায়ুমণ্ডলে আটকে গেছে যে এই মহাজাগতিক ঘড়ির প্রাকৃতিক নিয়মটাই এখন বেশ হুমকির মুখে। এই সুপার ইন্টিগ্লেশিয়ার পর্যায়টি হয়তো পরবর্তী বরফ যুগকে অনেক পিছিয়ে দিতে পারে বা হয়তো পুরোপুরি বাতিলও করে দিতে পারে। ফলে জলবায়ু এমন একদিকে মোড় নিতে পারে যা হয়তো স্বাভাবিক মহাজাগতিক নিয়মের একদম বাইরে। অংশ ৪, দ্য নিউ আর্কিটেকচার অফ লাইফ বা
প্রাণের নতুন স্থাপত্য। ভৌগোলিক এত বড় বড় পরিবর্তনের সাথে সাথে প্রাণের বিকাশ কি আর থেমে থাকবে? একদমই না। এই বদলে যাওয়া পৃথিবী প্রাণীদেরকে টিকে থাকার জন্য সম্পূর্ণ নতুন আকার ধারণ করতে বাধ্য করবে। বিবর্তনের ৩টি অলঙ্ঘনীয় নিয়ম আছে: জেনেটিক ব্লুপ্রিন্টের র্যান্ডম পরিবর্তন বা ভ্যারিয়েশন, সফল বৈশিষ্ট্যগুলো পরের প্রজন্মে ট্রান্সফার বা ইনহেরিটেন্স, এবং পরিবেশের চাপের মুখে টিকে থাকার লড়াই বা সিলেকশন। এই ৩টি নিয়মই আগামী ১০ লাখ বছরে অবিশ্বাস্য সব বায়োলজিক্যাল মিরাকল ঘটাবে। এখন প্রশ্ন হল, টিকে থাকবে কারা? পান্ডা বা কোয়ালার মতো স্পেশালিস্ট প্রাণীরা, যারা নির্দিষ্ট একটা পরিবেশের উপর অতিরিক্ত নির্ভরশীল, তারাই গভীর ভবিষ্যতে বিলুপ্তির চরম ঝুঁকিতে পড়বে। অন্যদিকে ইঁদুর বা কাকের মতো জেনারেলিস্ট প্রাণীদের সামনে থাকবে বিবর্তনের এক অসীম সুযোগ। তারা যে কোনো পরিবেশের সাথেই দারুণভাবে মানিয়ে নিতে পারে। এদেরকে এক কথায় বলা যায় বায়োলজিক্যাল অফরোড ভেহিকল। ভবিষ্যতের প্রাণীদের একটা চমকপ্রদ অ্যাডাপ্টেশন বা অভিযোজন হবে কেমোভোর্স। এরা হবে ভবিষ্যতের অণুজীব আর ছত্রাক, যারা মানুষের তৈরি প্লাস্টিক বা কৃত্রিম পলিবার ভেঙে পুষ্টি সংগ্রহ করবে। ব্যাপারটা বুঝতে পারছি তো আমরা? আমাদের বর্তমান যুগের এই মারাত্মক দূষণটাকেই বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শেষ পর্যন্ত সম্পূর্ণ নতুন একটা খাদ্যজালে পরিণত করবে। জীবন ঠিকই তার পথ খুঁজে নেবে। আর একটা দারুণ বিষয় হল কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। পদার্থবিজ্ঞানের কিছু কঠোর নিয়ম, যেমন ফ্লুইড ডাইনামিক্স, এটা নিশ্চিত করবে যে ভবিষ্যতের সম্পূর্ণ সম্পর্কহীন প্রাণীরাও দেখতে প্রাচীন প্রাণীদের মতোই হবে। যেমন ধরুন, জলে দ্রুত সাঁতার কাটার জন্য ভবিষ্যতের সামুদ্রিক প্রাণীদের শরীর প্রাচীন সামুদ্রিক প্রাণীদের মতোই মসৃণ হতে বাধ্য। অর্থাৎ ফিজিক্সের নিয়মই বিবর্তনের আকার ঠিক করে দেয়। অংশ ৫, হিউম্যানিটিজ ডিপ টাইম লিগেসি বা মানবজাতির গভীর সময়ের উত্তরাধিকার। আমরা ভূতাত্ত্বিকভাবে এমন কি স্থায়ী ক্ষত রেখে যাচ্ছি যা কোটি কোটি বছর পরেও সাক্ষ্য দেবে যে আমরা এখানে ছিলাম? ভবিষ্যতের পৃথিবীতে আমাদের রেখে যাওয়া একটা অদ্ভুত নিদর্শন হবে প্লাস্টিগ্লোমেরেট। এটা হলো এক ধরনের কৃত্রিম শিলা, যা প্রাকৃতিক আগ্নেয়গিরির পলি আর আমাদের তৈরি প্লাস্টিকের স্থায়ী সংমিশ্রণে তৈরি। ভবিষ্যতের ভূতাত্ত্বিকরা এই স্পষ্ট স্তরটা দেখেই আমাদের শিল্প যুগকে শনাক্ত করতে পারবেন। এটাই হবে আমাদের যুগের ফসিল। আমাদের ফেলে যাওয়া নিদর্শনগুলো আসলে কতদিন টিকবে? ১০,০০০ বছরে আমাদের গর্বের কংক্রিটের শহরগুলো স্রেফ বালিতে পরিণত হবে। ১,০০,০০০ বছর পরও পারমাণবিক বর্জ্যগুলো চরম বিপজ্জনক অবস্থায় থাকবে। আর ১০,০০,০০০ বছর পর তখন হয়তো কেবল রাসায়নিক আইসোটোপের ছায়া আর মহাকাশে থাকা নীরব স্যাটেলাইটগুলোর কবরস্থান টিকে থাকবে। আমাদের তৈরি বিশাল পাথরের শহরের চেয়ে এই অদৃশ্য চিহ্নগুলোই অনেক বেশি দিন থেকে যাবে। গভীর সময়ের এই গোলক ধাঁধায় কোন প্রাণী টিকবে আর কে হারাবে, সেটা জীববিজ্ঞানের এক চরম জুয়া হতে পারে। কিন্তু প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম আর পৃথিবীর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য রকম রিলায়েবল। পৃথিবী বার ভাঙবে, আবার ঠিকই নিজের নিয়মে ব্যালেন্স বা ভারসাম্য ফিরে পাওয়ার পথ খুঁজে নেবে। তাহলে শেষে এসে একটা বড় প্রশ্ন রেখে যাই। আজ থেকে ১০ লাখ বছর পরের পৃথিবী কি মানবজাতির ব্যর্থতার এক স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে, নাকি আমাদের ঘুরে দাঁড়ানোর অসামান্য প্রমাণ হিসেবে টিকবে? মানবজাতি এখন আর কেবল এই গ্রহে বসবাসকারী সাধারণ কোনো প্রজাতি নয়, বরং আমরাই এখন ডিপ টাইম বা গভীর সময় স্টুয়ার্ট হিসেবে কাজ করছি। আমাদের আজকের সিদ্ধান্তগুলোই কি আগামী ১০ লাখ বছরে ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে না? আমাদের সাথে এই যাত্রায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ।